মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই পরিচয়টুকু আমাদের কাছে যথেষ্ট। তার আর কোনো বিশেষ পরিচয় আমাদের মতো বাঙালির কাছে দাবি রাখে না। সেই সূর্য সংকাশ প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি সার্বভৌম। মানব মনের সকল ভাব অনুভব তার লেখায় স্পষ্টভাবে ধরা পড়েছে। মোট 7টি পর্বে তার কবিতাগুলির বিন্যাস, যেখানে সৃষ্টি রহস্য, মানবাত্মার রহস্য, আত্ম উপলব্ধি, প্রেম, প্রকৃতি, মর্তপ্রীতি, মানব প্রেমের মতো একাধিক বিষয় উঠে এসেছে। দীর্ঘ 80 বছর বয়সী কবি জীবনের অন্তিম লগ্নে যে কবিতাগুলি রচনা করেন তা মানবতাবোধে উজ্জ্বল। আমাদের আলোচ্য পত্রপুট কাব্যগ্রন্থের আফ্রিকা কবিতাটি যাদের অন্যতম। স্বাগত দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের পাঠ্যাংশ আফ্রিকা কবিতার আলোচনার মধ্যে। প্রথমেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যেহেতু জানি, তাই কবি পরিচিতি অংশে না গিয়ে এই কবিতার প্রেক্ষাপট সম্পর্কে একটু জেনে নিই। কারণ এই কবিতার প্রেক্ষাপট জানলে কবিতাটি বুঝতে অনেক সহজ হবে। 1934 সালে কবিগুরু রাশিয়া ভ্রমণের পর সাম্রাজ্যবাদের নগ্ন রূপ তাঁর লেখায় প্রকাশ করতে থাকেন। 1936 সালে ফ্যাসিস্ট ইতালির শাসক মুসোলিনি আফ্রিকার আবিসিনিয়া দখল করেন, যার বর্তমান নাম হল ইথিওপিয়া। উত্তর পূর্ব আফ্রিকার এই দেশ ইতিপূর্বে কোনো দিন অন্য কোনো রাষ্ট্রের শাসনাধীন না থাকায় দেশটির জাতীয় ভিত্তি ছিল সুদৃঢ়। কিন্তু ইতালির অতর্কিত এই আক্রমণে আবিসিনিয়ার অধিবাসী দুর্বল হাবসিরা কোনোরূপ প্রতিরোধ করে তুলতে পারেনি। সোমালিল্যান্ডের অন্তর্গত এই ইথিওপিয়ার বর্তমান রাজধানী আদ্দিস আবাবা। সভ্যতার গর্বে উদ্ধত অত্যাচারী উপনিবেশিকদের অমানবিক এই ব্যবহার কবিতাটির পটভূমি হিসেবে কবি মননে কাজ করেছে। কবিতার রচনার সময়কাল নিয়ে শান্তিনিকেতনে অনুজ কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে 1342 বঙ্গাব্দে কবি এই কবিতাটি রচনা করেন। 1343 বঙ্গাব্দের চৈত্র মাসে প্রবাসী পত্রিকায় এটি প্রকাশিত হয়। পরে এটি তাঁর পত্রপুট কাব্যগ্রন্থের 18টি কবিতার মধ্যে নামকরণ ছাড়াই এটি প্রকাশিত হয়। তখন কবিতাটি সংখ্যা নামেই প্রকাশিত ছিল। 1937 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে কবি স্বকণ্ঠে এটি পাঠও করেন। অবশেষে সঞ্চয়িতায় সংকলিত হয়ে এটি প্রভূত জনপ্রিয়তা অর্জন করেন। এই গেল আফ্রিকা কবিতার প্রেক্ষাপট এবং এর প্রভূত জনপ্রিয়তার দিক। কবিতাটি ভালো করে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই মূলত 5টি প্রচ্ছদে একে সাজানো হয়েছে। প্রথম অংশে আফ্রিকার সৃষ্টি রহস্য, দ্বিতীয় অংশে আফ্রিকার অনন্যতা, তৃতীয় অংশে সভ্য জাতির কুনজর এবং পরবর্তী 2টি প্যারায় মানব সভ্যতার অপমানকর দিক ফুটিয়ে তোলা হয়েছে। অন্যদিক থেকে যদি আমরা দেখি, আফ্রিকার রমণীয় প্রকৃতি এখানে কবির কাছে নারীর মোহিত সৌন্দর্য নিয়ে উপস্থিত। দ্বিতীয় প্যারায় তাঁর সেই রহস্যময় সৌন্দর্য, তৃতীয় প্যারায় লোলুপ নজর এবং চতুর্থ প্যারায়
এক রাশ কলঙ্কের চিত্রই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ বিশ্ব মানবতার পূজারী রবীন্দ্রনাথের কাছে আফ্রিকা যেন মানবী। তিল তিল সৌন্দর্যের অনুসন্ধানে স্রষ্টা তাঁকে করেছিলেন তিলোত্তমা। অবগুণ্ঠনে ঢাকা তার রহস্যময় সৌন্দর্য। কিন্তু সভ্যের বর্বর লোভের কাছে সে নিজেকে রক্ষা করতে ব্যর্থ। মানবীর এ লাঞ্ছনা জীবন সায়ান্নে দাঁড়ানো কবিকে ব্যথিত করে। ক্ষমা প্রার্থনার কাতর অনুরোধে তিনি হাতড়ে ওঠেন সভ্যতার শেষ পুণ্যবাণী। এবার আমরা শুরু করি সেই কবিতা আফ্রিকা। আয়তনের দিক থেকে এবং জনসংখ্যার বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। সেই আফ্রিকা বললেই মনে পড়ে সাহারা মরুভূমি, নিবিড় ঘন অরণ্য, বিস্তীর্ণ তৃণভূমি, সূর্য পর্বত, খরস্রোতা নদী সমৃদ্ধ এক প্রকৃতির বিশাল বৈচিত্র্যের সম্ভার। অন্যদিক থেকে এটি মানব সভ্যতার এক আঁতুড়ঘরও। এই আঁতুড়ঘর সৃষ্টি হয়েছিল এক বিহল, ব্যাকুল, উদ্ভ্রান্ত সৃষ্টিকর্তার খেয়ালে। কবির ভাষায় সেই আদিম যুগে অর্থাৎ সেই প্রাচীন অতীতে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, স্রষ্টা অর্থাৎ সৃষ্টিকর্তা, জগৎ নির্মাতা, তিনি নিজের প্রতি অসন্তোষে অর্থাৎ নিজের প্রতি অসন্তুষ্ট হয়ে, নিজের প্রতি সন্তুষ্ট না হয়ে তার সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করছিলেন অর্থাৎ বিনষ্ট করছিলেন। তার সেই অধৈর্যে অর্থাৎ সেই অধৈর্যকালীন সময়ে, ধৈর্য না থাকার সময়ে, ঘন ঘন মাথা নাড়ার দিনে, ঘন ঘন মাথা নাড়া অসন্তুষ্ট হওয়া ইঙ্গিত, সেই অসন্তুষ্টির সময়ে রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র অর্থাৎ ক্ষুব্ধ, ভীষণ, সমুদ্রের বাহু অর্থাৎ সমুদ্রের হাত। আফ্রিকার অবস্থানটি যদি আমরা দেখি তাহলে দেখব এক সুন্দর অবস্থান নিয়ে আফ্রিকা নিজেকে সাজিয়ে তুলছে, যেখানে লোহিত সাগরের সংকীর্ণ প্রণালী দিয়ে প্রাচ্যের ভূখণ্ড থেকে সে আলাদা। আর কবির ভাষায় সেটি ফুটে উঠছে, প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। প্রাচী অর্থাৎ পূর্ব দিক, পূর্ব দিকের সেই ধরিত্রীর বুক থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো। সৃষ্টিকর্তার এই সৃষ্টি সম্পর্কে বিদ্রোহী কবি কাজী নজরুল উচ্চারণ করেছিলেন, খেলিছয়ে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। সত্যি নির্জনে এই বিরাট বিশ্বকে নিয়ে যেমন শিশু খেলা করে পুতুলের খেলার মতো, সৃষ্টিকর্তাও যেন ঠিক সেই পুতুল খেলার মধ্য দিয়ে প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে আলাদা করে দিলেন। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। বাঁধলে অর্থাৎ বেঁধে ফেললেন তোমাকে, বলতে এখানে সেই রমণীরূপী আফ্রিকা মহাদেশকে বনস্পতির নিবিড় পাহারায়। বনস্পতি বনযুক্ত পতি অর্থাৎ বড় গাছের নিবিড় পাহারায়, ঘন সীমানায়, ঘন বনের সীমানায় তাকে আড়াল করে ফেলা হলো। আর কৃপণ আলোর অন্তঃপুরে, আফ্রিকা বললেই যেটা মনে পড়ে সেই দুর্গম স্থান যেখানে সূর্যের আলো তার গহীন অরণ্য প্রদেশ পর্যন্ত পৌঁছায় না, তাই আলোকে বলা হলো কৃপণ, ব্যয়কুণ্ঠ। আর অন্তঃপুর অন্দরমহল, সেখানে
এখানে আমরা যদি একটু সমাসবদ্ধ পদগুলোর দিকে তাকাই, অসন্তোষ নয় সন্তোষ না তৎপুরুষ সমাস, এরপর অধৈর্য নয় ধৈর্য অধৈর্য, এটাও না তৎপুরুষ সমাস। কিন্তু যদি বলি নেই ধৈর্য যার, তাহলে না বহুব্রীহি সমাস বলতে হবে। আর বনস্পতি বনের প্রতি সম্বন্ধ তৎপুরুষ সমাস। অন্তঃপুর অন্ত যে পুর, অন্তঃপুর সাধারণ কর্মধারয় সমাস। জগৎ সৃষ্টির এই রহস্য ভৌগোলিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। আমরা সকলেই জানি যে সৃষ্টির আদিতে প্যানজিয়া নামে একটি ভূখণ্ডই প্যানথ্যালাসা নামে বিরাট মহাসমুদ্রে ভাসমান ছিল। আর তারপর ধীরে ধীরে আজকের বর্তমান মহাদেশগুলি প্যানজিয়া থেকে আলাদা হয়ে সৃষ্টি হয়েছে। সেই সৃষ্টি চেতনার প্রকাশ এখানে কবির লেখার মধ্যে। এর পরবর্তী প্যারা যেখানে ফুটে উঠছে আফ্রিকার অনন্যতা। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। সেখানে বলতে আফ্রিকা যে নির্জন জায়গায় বনস্পতির পাহারায় বাঁধা হয়েছে, সেই জায়গায় নিভৃত গোপন বিজন অর্থাৎ নির্জন অবকাশ। অবকাশ কথার অর্থ হল অবসর। সেই নির্জনে গোপন অবসরে তুমি আফ্রিকাকে নির্দেশ করা হচ্ছে সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। দুর্গম অর্থাৎ দুর্গেয়, যেখানে যাওয়া অত্যন্ত কষ্টকর, সেই কষ্টকর জায়গার রহস্যকে তুমি সংগ্রহ করেছিলে। অর্থাৎ আফ্রিকার সেই দুর্গমতার প্রতিই কবি ইঙ্গিত করছেন, এটা যেন আফ্রিকা নিজেকেই সেভাবে তৈরি করছিল। চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। চিনছিলে অর্থাৎ চিনতে শুরু করেছিলে জল স্থল ও আকাশ, জল স্থল আকাশ। দুর্বোধ সংকেত, দুর্বোধ যা বুঝতে পারা যায় না, সংকেত ইঙ্গিত ইশারা, সেই জল স্থল আকাশের ইশারাকে একমাত্র চিনতে পারছিল যেন আফ্রিকা, কারণ সেখানে প্রকৃতিই শেষ কথা। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। নৈসর্গিক যে প্রকৃতি তা ছিল দৃষ্টির অতীত, জাদু শক্তির মতো মন্ত্র সৃষ্টি করছিল তোমার চেতনাতীত মনে। চেতনাতীত অর্থাৎ যেন চেতনাহীন, অনুভূতিহীন। অনুভূতিহীন মনকে শুধু প্রকৃতি দৃষ্টিশক্তির বাইরে জাদুর মতো যেন বশ করছিল সেই আফ্রিকার মধ্যে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে। বিদ্রুপ ঠাট্টা, ভীষণকে অর্থাৎ ভয়কে, ভয়কে তুমি ঠাট্টা করছিলে, কারণ বিরূপ রূপহীন, বিরূপ যার বিরূপ বিভৎসতার ছদ্মবেশ নিয়ে তুমি ভয়কে বিদ্রুপ করছিলে, ব্যঙ্গ করছিলে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, শঙ্কা ভয় ত্রাস, তাকে আফ্রিকা হার মানাতে চাইছিল। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। নিজেকে, আপনাকে অর্থাৎ নিজেকে, উগ্র অর্থাৎ ভীষণ, উগ্র অর্থাৎ রাগী, নিজেকে রাগিয়ে বিভীষিকা ভীষণ ভয় প্রদর্শনকারী প্রচণ্ড মহিমায় অর্থাৎ প্রচণ্ড মহিমা দেখিয়ে তাণ্ডবের দুন্দুভি নিনাদে। তাণ্ডব পুরুষের উদ্দাম নৃত্যকে বলা হয় তাণ্ডব, আর দুন্দুভি হলো বিশেষ প্রাচীন রণবাদ্য। সেই ভয়ঙ্কর রণবাদ্য, নিনাদ কথার অর্থ হলো শব্দ। তাহলে একদিকে তাণ্ডব, অন্যদিকে দুন্দুভির ভয়ঙ্কর আওয়াজ নিয়ে ভীষণ মহিমান্বিত হয়ে নিজের উগ্র রূপ
এমনভাবে আফ্রিকা ধরছিলেন যাতে ভয় পর্যন্ত হার মানতে বাধ্য। মানুষ কোনোদিন তার দিকে তাকাতে আগ্রহী হয়নি। এই গেল আফ্রিকার অনন্য সৃষ্টি রহস্য। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। ছায়াবৃতা, ছায়া দ্বারা আবৃতা। এখানে প্রশ্ন একটাই হয় যে আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কেন? আমরা জানি প্রাকৃতিক দিক থেকে আফ্রিকা ঘন জঙ্গলে পরিপূর্ণ, তাই তাকে ছায়াবৃতা বলা হয়েছে। আর হায় এই অব্যয়টি ব্যবহার করা হয়েছে আফ্রিকার পূর্ব গঠনের সঙ্গে পরবর্তী পরিণতির কথা মিলিয়ে। আফসোস করা হয়েছে এই শব্দে, হায় ছায়াবৃতা। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। কালো ঘোমটা, ঘোমটার রং কালো কারণ ছায়ায় ঢাকা। আফ্রিকা মানুষজন এমনিতেই বর্ণের দিক থেকে কালো, আবার অন্য দিক থেকে দেখতে গেলে গাছগাছালিতে পরিপূর্ণ আফ্রিকার মাটিতে যে ছায়া পড়ে তার বর্ণও কালো। সেই জন্য কবির লেখনীতে সেটি হয়েছে কালো ঘোমটার নিচে। অপরিচিত ছিল, নয় পরিচিত, অপরিচিত না তৎপুরুষ সমাস। তোমার মানব রূপ, মানবীর রূপ, মানব রূপ সম্বন্ধ তৎপুরুষ সমাস, অর্থাৎ মানুষের যে তোমার রূপ সেটা কেউ দেখতে পাচ্ছিল না। উপেক্ষার আবিল দৃষ্টিতে, আবিল কথার অর্থ হচ্ছে পঙ্কিল, ঘোলাটে। উপেক্ষা অনাদর, অনাদর মলিন দৃষ্টি আফ্রিকার উপরে পড়েছিল, কারণ সেই কালো ঘোমটার মধ্যে সেই কালো বর্ণের রূপ সবাই উপেক্ষা করেই চলছিল। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। ওরা ওরা কারা? ইউরোপীয় সাম্রাজ্যবাদীর দল। আসলে আফ্রিকার ওপর শুধু ইতালির আক্রমণ হয়নি, পরবর্তীকালে ইথিওপিয়ার পাশে থাকা ফরাসি, ইংরেজরাও ইথিওপিয়ার উপর চরম নির্যাতন চালিয়েছিল। এই ক্রমাগত নির্যাতনে কথাই এখানে স্পষ্ট হচ্ছে, এখানে কবির ইতিহাস চেতনা স্পষ্ট। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। যারা এসছে তাদের সঙ্গে আছে লোহার হাতকড়ি। দু হাত বাঁধার জন্য লোহার যে বালা, সেই হচ্ছে হাতকড়ি। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে। আফ্রিকার জঙ্গলের অন্যতম শিকারী পশু হলো নেকড়ে বাঘ, যাদের নখ অত্যন্ত তীক্ষ্ণ, কিন্তু তাদের তীক্ষ্ণ নখের চেয়েও নখরাঘাত এই সাম্রাজ্যবাদীদের বেশি। এলো মানুষ ধরার দল। যারা এসছে তারা আফ্রিকার মানুষদেরকে বন্দি করে দাস বানিয়েছে, তাই তাদের বলা হয়েছে মানুষ ধরার দল। গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। এই মানুষগুলি সভ্যতার গর্ভে অন্ধ হয়ে গেছে, এতটাই অন্ধ তুলনামূলক বিচারে গহীন অরণ্যে যেখানে সূর্য হারিয়ে যায় সেই অন্ধকারের চেয়েও এই গর্বোদ্দিত মানুষগুলির মনের অন্ধকার যেন আরও বেশি। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। সভ্য জাতির সেই ইউরোপীয় মানুষগুলির বর্বরতা আর লোভ একেবারে নগ্ন অর্থাৎ উলঙ্গ করে ফেলল তাদের আপন নির্লজ্জ অমানুষতা। নির্লজ্জ অর্থাৎ লজ্জাহীন মনুষ্যত্বকে। মানুষ হয়ে মানুষের ওপর নির্যাতন, এ যেন ভাবা যায় না। শুধু বর্বরতার লোভই তাদের সেই অমানুষিক দিকটাকে স্পষ্ট করে দিল। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি। আফ্রিকার ভাষাহীন ক্রন্দন, অর্থাৎ সেই ক্রন্দনের মধ্যে তেমন কোনো চিৎকার ছিল না। বাষ্পাকুল অরণ্যপথ, বাষ্পে আকুল বাষ্পাকুল। আফ্রিকার যে পরিবেশ, স্যাঁতসেঁতে পরিবেশ, যা বাষ্প সংকুলিত থাকে, যা বাষ্পে
পরিপূর্ণ থাকে, সেই অরণ্যপথ, বনপথ যেখানে পঙ্কিল হলো ধুলি, ধুলো পরিণত হলো পাঁকে, তোমার রক্তে অশ্রুতে মিশে, রক্ত অর্থাৎ শোণিত আর অশ্রু চোখের জল মিশে সে ধুলো কাদায় পরিণত হলো। দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। দস্যু রূপী সেই সাম্রাজ্যবাদীদের পায়ের কাঁটামারা জুতো, অর্থাৎ জুতোর নিচে বিশেষ ধরনের কাঁটার ব্যবস্থা, যা কিনা তলায় কাদার পিণ্ডকে কদর্য করে জড়িয়ে রাখে, সেরকম এই মানুষদের রক্ত অশ্রু মিশে পঙ্কিল মাটিকে কাঁটায় জড়িয়ে ফেলল, আর সঙ্গে আফ্রিকার ইতিহাসকে চির অপমানিত করল, চিরচিহ্ন দিয়ে গেল, স্থায়ী চিহ্নে রাঙিয়ে দিয়ে গেল। আফ্রিকার যন্ত্রণাকর ইতিহাস এভাবেই লেখা হলো। সমুদ্র পাড়ি সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সমুদ্র পাড়ি ভূমধ্য সাগর পেরিয়ে ওদিকে ইউরোপ মহাদেশ, আফ্রিকা থেকে ভূমধ্য সাগর পেরোলেই ইউরোপ মহাদেশ। সেখানে তাদের পাড়ায় পাড়ায়, অর্থাৎ এই সাম্রাজ্যবাদীদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সেখানে কিন্তু পুজোর ঘণ্টা বাজছে সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। এই ঘণ্টা সকাল সন্ধ্যা বাজছে দয়াময় দেবতা, দয়া প্রদানকারী দেবতার নাম করে। অর্থাৎ দেবতা যে মানুষের মধ্যেই বিরাজ করেন, এ কথাটা ওই সাম্রাজ্যবাদীরা বিশ্বাস করেন না। তারা একদিকে মানুষের ওপর নির্যাতন চালাচ্ছেন, অন্যদিকে দেবতার সেবা করছে, সেই দিকটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। শিশুরা খেলছিল মায়ের কোলে। এই শিশুরা কিন্তু সাম্রাজ্যবাদীদের শিশু, তারা মায়ের কোলে সেখানে মহা আনন্দে খেলছে, কিন্তু এদিকে আফ্রিকা মায়ের কোল থেকে তার সন্তানদের আলাদা করে দেওয়ার চেষ্টা তৈরি হয়েছে এই আক্রমণের মধ্য দিয়ে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। ইউরোপের কবিরা তাদের গানের মধ্য দিয়েও কিন্তু সুন্দরের আরাধনা করছে। কি বিচিত্র চিত্র, একদিকে নির্যাতন আর অন্যদিকে সুন্দরের আরাধনা করছে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, আজ অর্থাৎ কবি যখন কবিতা লিখছেন, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমকালীন সময়ে কবির জীবনের অন্তিম লগ্নে পশ্চিম দিগন্তে প্রদোষকাল, প্রদোষকাল মানে সন্ধেবেলা, সন্ধেবেলা ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, অর্থাৎ ঝটিকা বাতাস দম বন্ধ করার মতো পরিবেশ সৃষ্টি করছে পশ্চিম দিগন্তে যখন সূর্য অস্ত যাচ্ছে। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, সন্ধেবেলায় হিংস্র পশুরা যেমন গোপন গহ্বর থেকে বেরিয়ে আসে, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। পশুরা বেরিয়ে এসে নয় শুভ অশুভ, সেই অশুভ ধ্বনি দিয়ে ঘোষণা করে দিল দিনের অন্তিম কাল, অর্থাৎ দিন শেষ হয়েছে, এই ঘোষণাটা করল। ঠিক তেমনি এই শাসকের অত্যাচারের দিন শেষ হয়েছে, এই ঘোষণাটা কবি দিতে চান। দিয়েই বলতে চান, এসো যুগান্তের কবি। যুগান্তের কবি, যুগান্ত অন্য যুগ, নিত্য সমাজ, সেই অন্য যুগের কবি, অর্থাৎ শাসনকারী সেই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে বিষোদ্গার করে কবি নতুন যুগের কবি হিসেবে এ সময়কার কবিদের আহ্বান করলেন, সেই ইউরোপীয় কবিদের আহ্বান করলেন যে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, আসন্ন আগত সন্ধ্যার শেষ রশ্মিপাতে, অর্থাৎ শেষ রশ্মিটুকুকে সম্বল করে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। নির্দেশ দিলেন দাঁড়াতে। কোথায় না মানহারা মানবীর দ্বারে। মান হারিয়েছে যে উপপদ তৎপুরুষ সমাস, সেই সম্মান হারা মানবীটিকে আর কেউ নয়, আফ্রিকার
দুয়ারে দাঁড়িয়ে বলো ক্ষমা করো। একবার যেন পূর্বপুরুষদের এই কর্মকাণ্ডের জন্য তারা ক্ষমা প্রার্থনা করেন। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। চারপাশে যখন এই হিংস্রতার প্রলাপ চলছে, তখন মানব সভ্যতার, মানবতাবাদীর শেষ পুণ্যবাণী হিসেবে এই ক্ষমা প্রার্থনাই যেন মানব সভ্যতার জয়গান স্থাপন করে। অর্থাৎ অনেক ভুলের পরে আমরা যদি একটা সরি বলে নেই, তাহলে যেমন অনেক কিছু মাপ করে দেওয়া যায়, ঠিক তেমনি ইউরোপীয় শক্তির এই সাম্রাজ্যবাদ পরবর্তীকালের ইউরোপের কবিরা যদি তার জন্য ভুল স্বীকার করেন, সেটাই মানবতাবাদের শ্রেষ্ঠ জয়গান হবে। এই বার্তা দিয়ে কবি এখানে তার কবিতা শেষ করছেন। বড় প্রশ্নগুলির মধ্যে থাকবে, যেটা আমাদের পড়তে হবে, আফ্রিকার সৃষ্টি রহস্য আর আফ্রিকার ওপর অত্যাচার। অবশ্যই যে কথাটি দিয়ে থাকবে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, অপমানিত ইতিহাস কিভাবে মুদ্রিত হয়েছে, আর গদ্য ছন্দ ব্যবহার করে কিভাবে সভ্যতার শেষ পুণ্যবাণীকে সব কিছুর ঊর্ধ্বে তুলে ধরতে চান, এই বিষয়টি নিয়ে প্রশ্ন হবে। এই বিষয়গুলি ভালো করে দেখলেই আমরা আফ্রিকা কবিতাটিকে ভালো করে বুঝতে পারব। ধন্যবাদ।